স্ক্রিনে যে দৃশ্যটি দেখা যাচ্ছে, আমরা দেখছি একটা পোর্টে। অনুমান করা যায় সহজেই যে একটা পোর্টে কতগুলো লোডেড কন্টেইনার আছে। একটা ছোট ক্রেনে করে একটা একটা করে কন্টেইনার জাহাজে লোড করা হচ্ছে। এই দৃশ্য দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে এটা কোনো একটা দেশ থেকে অন্য কোনো একটা দেশে বা একটা পোর্ট থেকে অন্য একটা পোর্টে এই পণ্যগুলো পাঠানো হচ্ছে। আমরা যদি এরকম কোনো অনুমান করি যে বা এরকম কোনো প্রশ্ন করি যে এইটা পাঠানোর জন্য একটা দেশ থেকে অন্য দেশে এই পণ্যগুলো কন্টেইনারগুলো পাঠানোর জন্য কোন পদ্ধতি বা কিসের মাধ্যমে পাঠানো হয়, কিভাবে পাঠানো যেতে পারে, যে ইন্টারন্যাশনাল রিকগনাইজড যে সমস্ত মেথড আছে, এই মেথডগুলোর মধ্যে কোন মেথড আমরা ব্যবহার করে এইগুলো পাঠাতে পারি। এই প্রশ্নের সর্বপ্রথম যে উত্তর আমাদের ব্রেইনে আসে সেটা হচ্ছে এলসি। কম বেশি আমরা সবাই নাম জানি এবং আশা করি যারা আজকের ভিডিও দেখছেন তারা এটা সম্পর্কে অলরেডি অবগত আছেন। এলসি কিভাবে কাজ করে, যদি সেই বিষয় নিয়ে আরো বেশি জানার আগ্রহ থাকে, আমাদের চ্যানেলে এর আগে ভিডিও আছে এলসির প্রসেস ফ্লো নিয়ে, ওয়ার্ক ফ্লো নিয়ে। আপনাদের অনুরোধ জানাই সেটা দেখবেন। ইন ডেপথে সেখানে অনেক কথা বলা আছে এলসি কিভাবে কাজ করে। তো যদি আমরা অনুমান করি এটা চিটাগাং পোর্ট, চিটাগাং পোর্টে অনেকগুলো লোডেড কন্টেইনার আছে। আমরা বাংলাদেশ থেকে এটা এক্সপোর্ট করতে চাই, কন্টেইনারের গুডস গুলো এক্সপোর্ট করতে চাই। ধরে নিই দূরের একটা কান্ট্রি জার্মানি, সেখানে 1000 মাইলস দূরে বায়ার আছেন যিনি বাংলাদেশ থেকে এই সমস্ত পণ্য ইম্পোর্ট করতে চাচ্ছেন। তো যখনই আমরা এক্সপোর্ট করি এবং জার্মানি থেকে এটা ইম্পোর্ট করতে চাচ্ছেন কেউ, তো সেখানে এই পণ্যের মুভমেন্টটা উইদাউট এনি কস্ট হওয়ার কথা না, অবভিয়াসলি না। আমরা বাংলাদেশ থেকে যখন এক্সপোর্ট করছি আমরা আশা করছি জার্মানি থেকে আমরা এই আহ, পণ্যের মূল্যটা পাবো। এখন যখনই এর সাথে মূল্যের প্রশ্ন জড়িয়ে গেল, তখন এর সাথে আরো কিছু কোশ্চেন অ্যারাইজ করে, আরো কিছু কনফিউশন অ্যারাইজ করে যে আমরা পণ্যটা তো পাঠাবো, তাহলে কিভাবে এই পণ্যের মূল্য আমরা পাবো, কিভাবে? অথবা আমরা এই পণ্য পাঠানোর পরে বায়ার কি আমাকে আসলে পেমেন্ট করবেন? অথবা যেখানে ইম্পোর্টার বসে আছেন তিনি প্রশ্ন করতেছেন বা তার ব্রেইনের মধ্যে প্রশ্ন আসছেন যে আমি যে পণ্যগুলো ইম্পোর্ট করতে চাচ্ছি বা অর্ডার করেছি বাংলাদেশের সাপ্লায়ারের কাছে, তিনি কি আদৌ আমাকে এই পণ্য আমার যে সময়ে প্রয়োজন ওই সময় দিতে পারবেন? অথবা আমি যে কোয়ালিটির পণ্য চাচ্ছি বাংলাদেশ থেকে কি আমাকে সেই কোয়ালিটির পণ্য দিতে পারবে কি পারবে না? তো যাই হোক, আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে। সাথে কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব, যে প্রশ্নগুলো নর্মালি যারা ট্রেড প্রফেশনালস আছি তাদের সম্মুখীন হতে হয় বিভিন্ন ভাইবা, সেটা ব্যাংক সুইসের হোক বা প্রমোশনের ভাইবা হোক। এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের নিয়মিতই হতে হয়। যেমন একটা প্রশ্ন হয় যে অন্যান্য ট্রেড পেমেন্ট মেথডগুলো থেকে কিভাবে এলসি বা ডকুমেন্টের ক্রেডিট এই মেথডটা আলাদা করা যায় বা কিভাবে এটা আলাদা, এটার স্পেশালিটি কি? আবার আরো একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে, যেমন এলসি কে অন্যান্য সকল ট্রেড পেমেন্ট পেমেন্ট মেথড থেকে কেন ব্যয়বহুল বলা হয়? আবার যদি অর্থনীতি সংযুক্ত করে এখানে একটা প্রশ্ন করা হয় বা ওয়ার্ল্ড পিকচারটা সামনে এনে যদি কোশ্চেন করা হয়, আমরা জানি যে ট্রেড পেমেন্টের যতগুলো মেথড আছে তার মধ্যে
ডকুমেন্টারি ক্রেডিট আমাদের সমস্ত অঞ্চলে অর্থাৎ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একটু বেশি প্রচলিত বা আহ, চাহিদা বেশি বা ইউজ বেশি হয়। আহ, পশ্চিমা বিশ্বের দেশগুলো, বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলোতে ডকুমেন্টারি ক্রেডিট ওরা ইন্টারনাল ট্রানজাকশনে, ইন্টারনাল ট্রেডের ক্ষেত্রে নর্মালি ব্যবহার করে না। তো একটা প্রশ্ন হয় যে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর জন্য এটা এইখানে এত বেশি কদর কেন, এই ট্রেড পেমেন্ট মেথডটার। তো আজকে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব, এবং সেই সাথে আরেকটা বিষয়ের দিকে একটু আমরা নজর রেখে, আসলে ফোকাসটা তার দিকে রেখে আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজবো। সেটা হচ্ছে এলসি, দা কস্ট অফ নন ট্রাস্ট। এই কনসেপ্টটাকে আপনি কিভাবে দেখেন, বা এই কনসেপ্টটা আপনি একটু আলোচনা করেন। কনসেপ্টটা কি? এলসি, দা কস্ট অফ নন ট্রাস্ট। এই কস্ট অফ নন ট্রাস্ট কেন বলা হলো? আমরা জানি যে যে কোনো একটা ট্রেডে একজন বায়ার থাকবেন, একজন সাপ্লায়ার থাকবেন। আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনের কোনো একটা এক্সাম্পল নেই, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে বাসার নিচে একটা মুদি দোকান আছে, দোকানে গেলাম, বাচ্চা বলেছে তার পেন্সিল শেষ। দোকানিকে যে বললাম আমাকে একটা ম্যাটাডোর পেন্সিল দেন, তিনি একটা পেন্সিল বের করে দিলেন, সেই সাথে বললেন পেন্সিলটার দাম 10 টাকা। আপনার পেন্সিলটা পছন্দ হতে পারে, নাও হতে পারে। যদি পছন্দ হয় আপনি 10 টাকা দিলেন। দোকানি যে আপনাকে 10 টাকা দাম বলেছে, এটা ছিল আপনার জন্য ওই পণ্যের অফার। আপনি যখনই ওইটা টাকা দিয়ে নিয়ে আসলেন, তখন অফারটাকে আপনি অ্যাকসেপ্ট করছেন ওই মূল্যে। যদি আপনার মনে হয় যে না, এটা 10 টাকা মূল্য হওয়ার কথা না, আপনি না নেন, তাহলে দোকানের অফারটা আপনি অ্যাকসেপ্ট করছেন না। আমরা এই যে যে দৃশ্যটুকু দেখলাম, এইটাকে যদি আর একটু বিস্তৃতভাবে ভাবতে চাই, এটা মুদির দোকানের সাথে আমার আপনার কথোপকথন যদি না হয়, যদি এই কথোপকথনটা হয় আমি একজন বাংলাদেশি আর জার্মানির আরেকজন ব্যক্তি, তার সাথে এই বিষয় নিয়ে কথোপকথন হচ্ছে, তার কাছ থেকে আমি বড় রকমের একটা কনসাইনমেন্ট নিব পেন্সিলের। তো এখন দোকানির সাথে আমি যখন ট্রেড করতে গেছি, কেনা বেচা করতে গেছি, তখন কিন্তু আমার কোনো রুলস রেগুলেশন, কোনো ল ফলো করতে হয়নি, কোনো পেমেন্ট মেথড নিয়ে আমার ভাবতে হয়নি, কোনো লিগ্যাল এন্টিটি এখানে ইন্টারফেয়ার করারও কোনো স্পেস আসলে তেমন ভাবে নাই। কিন্তু যখনই আমি আমার দেশ থেকে অন্য দেশের সাথে এই ধরনের ট্রানজাকশন করতে চাই, তখন বেশ কিছু ব্যারিয়ার, বেশ কিছু অবস্ট্যাকলস আমাদের সামনে চলে আসে। যেমন জার্মানি, তাদের যে কারেন্সি আর বাংলাদেশের যে কারেন্সি, দুটো কারেন্সি সেম না। আমি যদি জার্মানিতে এক্সপোর্ট করতে চাই অথবা জার্মানি থেকে ইম্পোর্ট করতে চাই, তাহলে এখানে ওই পণ্যের মূল্য পরিশোধের জন্য আমার দুইটা কান্ট্রির কোনো কারেন্সি আসলে একজন আরেকজনকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। তাহলে থার্ড কারেন্সির প্রয়োজন হতে পারে। আমার দেশের আইন কানুন এবং জার্মানির আইন কানুন সেম নাও হতে পারে। তাহলে এখানে আইন কানুনের কিছু বিষয় আছে। আরো কিছু বিষয় আছে, যেমন ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি, আমার কান্ট্রি এবং তার কান্ট্রির মধ্যে কিছু স্যাংশনের বিষয় থাকতে পারে। এরকম অনেক কিছু যুক্ত এর সাথে, যখনই আমি এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রির সাথে কোনো ট্রেড করতে যাচ্ছি। তো তাহলে এই ট্রেডের মধ্যে আমরা এলসি কে কিভাবে এস্টাবলিশ করব, এবং কিভাবে সেটা অন্যান্য পেমেন্ট মেথডগুলোর মধ্যে কম্পেয়ার করলে এটা বেশি কস্টলি হয়, সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে আজকে আমাদের মূল উদ্দেশ্য। আমরা এতক্ষণ যে একটা এক্সাম্পল দাঁড় করানোর চেষ্টা করলাম, সেখানে আমরা বুঝতে পেরেছি যে একটা হচ্ছে ইম্পোর্টার বা এক্সপোর্টার, যিনি দূরের একটা কান্ট্রিতে এক্সপোর্ট করতে চাচ্ছেন। তাহলে
এই এক্সপোর্টের জন্য বিভিন্ন এই এক্সপোর্ট গুডস পাঠানোর জন্য বিভিন্ন পদ্ধতি ইউজ করা যেতে পারে। সেটা জাহাজে করে পাঠানো যেতে পারে, যদি এয়ারে পাঠানো সম্ভব হয় এয়ারে পাঠানো যেতে পারে, যদি ল্যান্ড পোর্ট ইউজ করে পাশাপাশি দুইটা কান্ট্রির মধ্যে পাঠানো যায় সেক্ষেত্রে ট্রাক বা রেল ব্যবহার করা যেতে পারে। যেমন বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে অনেক ট্রানজাকশন এরকম হয় যেগুলোর গুডস মুভমেন্টটা সম্পূর্ণ ট্রাকে হচ্ছে। তো যাই হোক, এই যে যে এক্সপোর্ট বা ইম্পোর্টের বিষয়টা আসলো, এইখানে বেশ কিছু রিস্ক, বেশ কিছু কৈফিয়ত, বেশ কিছু প্রশ্ন আমাদের জেগে যায়। এই প্রশ্নগুলো আমি, আপনি, বায়ার, সেলার, এদের মধ্যে জাগে। আমি বায়ার, আমার কান্ট্রি রেগুলেটর যারা আছে তাদের সাথে আমার কৈফিয়তের স্কোপ আছে। আর একজন সাপ্লায়ার, তার সাথে তার কান্ট্রি রেগুলেটরের কৈফিয়তের স্পেস আছে। যখনই এই কেনা বেচার প্রসঙ্গ আসলো, তখন বায়ার যেমন আশা করেন যে বেনিফিটটা তার হোক, সাপ্লায়ারও কিন্তু তেমনটাই আশা করেন যে বেনিফিটটা তার হোক। অথবা এমন হতে পারে প্রশ্নটা বা আলোচনাটা, সাপ্লায়ার যিনি আছেন তিনি আশা করেন যে আমি যে পণ্যটা পাঠাবো এই পণ্যের মূল্যটা যেন আমি আগে ভাগে পেয়ে যাই। আবার যিনি বায়ার আছেন তিনি, তার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি টাকা দিয়ে দিলে যদি সাপ্লায়ার পণ্য সাপ্লাই না করে, তার চেয়ে বরং আমি আগে পণ্যটা হাতে পাই, দেন টাকা পরিশোধ করব। তো এইখান থেকে যে সমস্ত নিট প্রবলেমগুলো আসে, আমাদের কনফ্লিক্টিং বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা দেখতে পাই। তার মধ্যে অন্যতম প্রথম যে বা প্রধান যে কনফ্লিক্টের বিষয় আছে সেটা হচ্ছে এক্সপোর্টার ওয়ান্টস পেমেন্ট বিফোর শিপমেন্ট। এক্সপোর্টার সবসময় ভাবেন বা আশা করেন যে তিনি শিপমেন্ট করার আগেই যেন পেমেন্ট পেয়ে যান। আর ইম্পোর্টার কি আশা করেন? ইম্পোর্টার আশা করেন যে তিনি পেমেন্ট করার আগে যেন পণ্য পেয়ে যান, তিনি যেন দেখে পেমেন্ট করতে পারেন, বা আমার হাতে পণ্য চলে আসলে দেন আমি পেমেন্ট করলাম, নো রিস্ক। এরপরে এখানে আরো কিছু বিষয় থাকে, যেমন পণ্য বাংলাদেশ থেকে আমি জার্মানিতে পাঠাতে গেলে মাঝখানে আরো ব্যয়ের প্রসঙ্গ থাকে, জাহাজ ভাড়া থাকে, এটার বিভিন্ন রকম পোর্টের চার্জ থাকে, কাস্টমস ডিউটি থাকে, সেগুলো তারা পে করবে। যদি এই শিপমেন্ট টাইমে কোনো রকমের ড্যামেজ হয়, গুডস নষ্ট হয়ে যায়, তাহলে এই ক্ষতিটা কে বেয়ার করবে? আবার এই ট্রানজেকশনের মধ্যে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, তাহলে সেই ডিসপিউট কিভাবে সলিউশনের দিকে যাওয়া যাবে? তাহলে এই সমস্ত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এইগুলো বায়ার সাপ্লায়ার নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করে যখন কোনো আহ, সমাধানে যান, তখন এটা নিজেদের মধ্যে একটা চুক্তি করেন, যে চুক্তিটাকে আমরা সেলস কন্ট্রাক্ট বা পারচেস কন্ট্রাক্ট বা এরকমের অন্য কোনো নামে চিনে থাকি। তো যেহেতু এটা দুইটা ভিন্ন দেশের মধ্যকার দুইজন বায়ার সাপ্লায়ারের মধ্যে কথা হচ্ছে, তখন এই কন্ট্রাক্টটাকে আমরা নাম দিতে পারি ইন্টারন্যাশনাল সেন্স সেলস কন্ট্রাক্ট অথবা ইন্টারন্যাশনাল পারচেস কন্ট্রাক্ট। তো এই কন্ট্রাক্ট দ্বারা আসলে কি মিন করা হয়? আমরা যদি মোটা দাগে কথাগুলো বলি বা একদম কনক্রিট ল্যাঙ্গুয়েজে যদি কথাগুলো বলি, তাহলে সেলার্স আন্ডারটেক টু প্রোভাইড দ্য গুডস টু দ্য বায়ার। সেলার আন্ডারটেকিং দেয় এই কন্ট্রাক্টের মাধ্যমে যে আমি পণ্য তোমাকে দিব। কাকে আন্ডারটেকিং দিচ্ছে? বায়ারকে দিচ্ছে। অ্যান্ড এট দ্য সেম টাইম দ্য বায়ার আন্ডারটেক টু পে দ্য অ্যাগ্রিড প্রাইস ইন রিটার্ন। এবং বায়ার ওইখানে আন্ডারটেকিং দিচ্ছে এই বলে যে তুমি যদি আমার চাহিদা মতো পণ্য সরবরাহ করো, তাহলে এই সরবরাহকৃত পণ্যের বিপরীতে আমি মূল্য পরিশোধ করব। কন্ট্রাক্টের যত রকমের ফরম্যাট আমরা দেখি, আমাদের রেগুলেটরি অথরিটি আমাদের বলে দিয়েছেন কন্ট্রাক্টটা হতে হবে ফার্ম কন্ট্রাক্ট,
FIRM, ফার্ম কন্ট্রাক্ট। যদিও আমরা আলোচনায় এই ফার্ম কন্ট্রাক্টকে মিন করি যে লিগালি এনফোর্সিবল কন্ট্রাক্ট। এখন লিগালি এনফোর্সিবল কন্ট্রাক্ট মিনস হোয়াট? একদম শাব্দিক অর্থ দিকে যদি আমরা তাকাই তাহলে এর মানে দাঁড়াচ্ছে যে এমন কন্ট্রাক্ট হতে হবে যে কন্ট্রাক্টটা আইন দ্বারা সিদ্ধ বা আইন দ্বারা এটাকে এনফোর্স করা যায়। এটার যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেইগুলা পালনে উভয় পক্ষকে বাধ্য করা যায়। তাহলে এই কন্ট্রাক্টের মধ্যে ফার্ম কন্ট্রাক্ট হতে গেলে বা লিগালি এনফোর্সিবল কন্ট্রাক্ট হতে গেলে আইনত যে সমস্ত জিনিস প্রয়োজন, যে সমস্ত গুণাগুণ থাকা উচিত, সেই সমস্ত গুণাগুণ ওর মধ্যে থাকতে হবে। আমাদের বাংলাদেশের যারা সাপ্লায়ার আছেন এদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় যে কন্ট্রাক্ট গুলো, সেলস কন্ট্রাক্ট গুলো এরা এদের কমার্শিয়ালি মোস্টলি প্রিপেয়ার করে। হয়তো বা বায়ারের সাথে ভার্বালি কোনো কমিউনিকেশন করা আছে, তাদের ওই ভার্বাল কমিউনিকেশনের উপরে বেস করে অথবা কোনো ড্রাফট কন্ট্রাক্টের উপরে বেস করে এরা ব্যাংকের কাছে এক নিজেদের সাইন টাইন করা অরিজিনাল সিল মেরে সুন্দর করে একটা কন্ট্রাক্ট সাবমিট করে। আসলে এটা যেহেতু ভেরিফাই করার কোনো টুলস আমাদের ব্যাংকারদের হাতে নাই, সো এটা ভীষণ ভীষণ রকমের রিস্কি। যাই হোক, আমরা বোঝার চেষ্টা করছিলাম যে কন্ট্রাক্ট আসলে এটা কি পারপাজে করা হয়, এবং এইটা মাথায় রাখি যে যতই এলসি খুলি না কেন এটার ব্যাক এন্ডে একটা লিগালি এনফোর্সিবল কন্ট্রাক্ট থাকাটা নিজের সেফটির জন্যই বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই অতি জরুরি। তো আমরা এতক্ষণে কন্ট্রাক্টটা বুঝলাম যে এলসির প্রসঙ্গ বুঝতে গেলে আসলে এর ব্যাক এন্ড থেকে কিছু জিনিস এলসি কে সাপোর্ট দিবে, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে কন্ট্রাক্ট। এখন এই ট্রানজেকশন গুলো করতে গেলে ইন্টারন্যাশনালি বেশ কিছু রিস্ক আমাদের সামনে চলে আসে, বায়ার সাপ্লায়ারের মধ্যে চলে আসে কিছু রিস্ক। এইখানে আমরা যে কয়টা রিস্ক দেখিয়েছি এর বাইরেও কতগুলো রিস্ক আছে। মোটা দাগে যেগুলো না দেখালে আলোচনা আসলে ফলপ্রসূ হয় না, সেগুলো দেখানোর চেষ্টা করেছি। নাম্বার ওয়ান রিস্ক হচ্ছে এইখানে দুইটা ভিন্ন কান্ট্রির মধ্যে ট্রানজেকশন। তাহলে এখানে কান্ট্রি রিস্ক এই নামটা, এই টার্মিনোলজিটাকে আমরা মাথায় রাখি যে যখনই ভিন্ন কান্ট্রির প্রসঙ্গ আসছে তখন সেখানে যে রিস্ক যুক্ত সেটাকে বলা হচ্ছে কান্ট্রি রিস্ক। দ্বিতীয় যে ঝুঁকির বিষয় থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট ল। এইখানে আমরা জার্মানি এবং বাংলাদেশের মধ্যকার দুইটা বায়ার সাপ্লায়ারের মধ্যে কন্ট্রাক্ট হলো, ওই কন্ট্রাক্টে বা ওই সেলস কন্ট্রাক্টে কোন দেশের আইন এনফোর্সিবল হবে, কোন দেশের আইন দ্বারা ওইটা রেগুলেটেড হবে, এই কথাটা। তাহলে এখানে যদি ডিসপিউটটা বাংলাদেশের ডিসপিউট হয়, বাংলাদেশের বেনিফিশিয়ারি যেটাতে বেনিফিটেড হবেন ডিসপিউট গেইন করলে, তাহলে ওই কন্ট্রাক্ট যদি জার্মানির আইন দ্বারা রেগুলেটেড হয়, তো সেই ক্ষেত্রে সহজেই অনুমান করা যায় যে বাংলাদেশের বেনিফিশিয়ারি সে জার্মানিতে যে ওইটার বেনিফিট আনবে, এটা আসলে প্র্যাকটিক্যাল না। সো এইখানে ডিফারেন্ট ল দ্বারা রেগুলেটেড হওয়ার একটা রিস্ক থেকে যায়। থার্ড যে রিস্কটাকে আমরা জানবো সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক। বায়ার সাপ্লায়ার, যিনি বায়ার আছেন তিনি তো পেমেন্ট করবেন। এখন উনি অর্ডার করার পরে সাপ্লায়ার প্রোডাকশন করলো, জাহাজে পণ্য তুলে দিল, তারপরে যে দেখা গেল যে বায়ার ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, তাহলে তার সাপ্লায়ার পেমেন্ট তো পাবেন না, তাই না? তাহলে এই রিস্কটাকে আমরা মিন করছি কি নামে? আমরা ক্রেডিট রিস্ক নামে এটাকে আইডেন্টিফাই করছি। ডকুমেন্টেশন রিস্ক, এখানে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে রেগুলেটরি বডির প্রয়োজনেই বিভিন্ন রকম ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। এই ডকুমেন্টগুলো যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তো সেক্ষেত্রে, বা কোনো রং ইনফরমেশন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পণ্য ছাড়ানোটা কাস্টমস থেকে কঠিন হয়ে পড়ে, অসম্ভব হয়ে যেতে পারে অনেক সময়। এবং ডিলে হলে সেক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন রকমের ডিটেনশন চার্জের বা বিভিন্ন রকমের জরিমানা ইম্পোজ করার বিষয় থাকে কাস্টমসের হাতে। So documentation risk, one type of risk that can play a vital role
ইন্টারন্যাশনাল ট্রেড। আর ফোর্স মেজর, যে কোনো সময় কোনো দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তো সেটাকেও মাথায় রেখে আসলে ইন্টারন্যাশনাল ট্রেডের দিকে ঝুঁকতে হয়। এর বাইরেও আরো কিছু রিস্ক থেকে যায়, আমরা যখন ইন ডিটেইলে শিখতে যাব তখন অনেকগুলো রিস্কের কথা আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা এতক্ষণ আলোচনা দেখছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড করতে গেলে কত রকমের রিস্ক আছে, সেলস কন্ট্রাক্টটাকে বুঝলাম। এখন এই সেলস কন্ট্রাক্টে আসলে আমরা দেখেছি যে সাপ্লায়ার যিনি আছেন তিনি আন্ডারটেকিং দেন যে আমি সময় মতো চাহিদা মতো পণ্য সরবরাহ করব, এবং বায়ার যিনি আছেন তিনি আন্ডারটেকিং দিচ্ছেন যে চাহিদা মতো পণ্য পেলে আমি পেমেন্ট করব। এখন যেহেতু দুইটা দেশের মধ্যে ট্রানজাকশনটা হচ্ছে, তো সেইখানে আমরা ফার্স্ট যে এক্সাম্পল দেখছিলাম, 10 টাকার পেন্সিল কিনলাম, 10 টাকার একটা নোট দিয়ে দিলাম, খেলা শেষ। কিন্তু যখনই ইন্টারন্যাশনাল ট্রেডের বিষয়, যেখানে দুইটা কান্ট্রি পার্টিসিপেট করছে, সেইখানে পেমেন্টটা ওরকম হাতে হাতে দিলে হয় না, যেহেতু কারেন্সি কনভার্সনের বিষয় থাকে। আহ, দুইটা দেশের রেগুলেটরি বডি আছেন যারা সে দেশের কারেন্সিকে, সে দেশের ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালসকে একটা দেশ থেকে অন্য দেশে মুভমেন্ট করতে গেলে কতগুলো এম্বার্গো দিয়ে রাখে, বা আহ, এই লিকুইড হ্যান্ড ওভার করা যায় না। তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি ওয়েল নোন বা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোট 4টা আইন সিদ্ধ পদ্ধতি আছে, যার প্রথম পদ্ধতির নাম হচ্ছে ওপেন অ্যাকাউন্ট, দ্বিতীয়টা ডকুমেন্টারি কালেকশন, থার্ড ডকুমেন্টারি ক্রেডিটস, ফোর্থ পেমেন্ট ইন অ্যাডভান্স। ডকুমেন্টারি ক্রেডিটস, যেটাকে আমরা আসলে এলসি নামে চিনি, আমাদের জন্য সবচেয়ে পরিচিত নাম। আসলে 1 2 3 সিরিয়াল এই সিকোয়েন্সটা যে এমনই হবে এটা কোনো বিষয় না, বিষয়টা আসলে আমরা কিভাবে বুঝতে পারি সেটা, বা আমরা এটাকে এখন যে অর্ডারে আছে ঠিক তার উল্টো অর্ডারেও সাজাতে পারি, বা বিভিন্ন বইতে এই দুইটা অর্ডারেই লেখা আছে, কিন্তু ট্রেড পেমেন্ট মেথড হচ্ছে 4টা, 4টাকে আলাদা করে গিয়ে আমাদের বুঝতে হয়। ওপেন অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্ট বলতে আসলে প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এইভাবেই কল্পনা করা যেতে পারে যে ওপেন অ্যাকাউন্টটা এমন যে আমাদের আসলে কোনো রিটেন ইয়া না থাকতে পারে, কন্ট্রাক্ট না থাকতে পারে, কোনো লিগ্যাল ডকুমেন্ট না থাকতে পারে, কিন্তু ট্রানজাকশন হচ্ছে। বেশিরভাগ ট্রানজাকশন এরকম ভাবেই আসলে হয় ওয়ার্ল্ড। তো এই ক্ষেত্রে কি হয়, সেলার আসলে পণ্যটা পাঠায় দেয়, এরপরে বায়ার তার সুবিধা মতো সময়, নর্মালি কোনো একটা ফিউচার ডেটে সাপ্লায়ারকে পেমেন্টটা করে দেয়। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হচ্ছে রিস্কটা, বা এটা কার ফেভারে থাকে এটা বোঝা। তো ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা একদম সংক্ষিপ্ত আলোচনায় যাচ্ছি, যেহেতু এতটুকু মনে রাখবো যে ওপেন অ্যাকাউন্ট এটা সবসময় বায়ারকে বেশি বেনিফিটেড করে, বায়ারের জন্য বেশি অ্যাডভান্টেজাস। কারণ বায়ার পণ্যটা হাতে পান, পণ্য চেক করেন, 1 মাস পরে বা 2 মাস পরে, পূর্ব নির্ধারিত যে কোনো সময় পরে যে পেমেন্টটা করবেন, এর মধ্যে দেখা যায় বায়ার অনেক ক্ষেত্রে এই পণ্যটা সেল করে দেন সাপ্লায়ারকে পণ্যটা পণ্যটার মূল্য পরিশোধ করে। বায়ারের এক্ষেত্রে অনেক সময় এইটার জন্য নিজের পয়সা, নিজের মূলধন পরিশোধ করার প্রয়োজন হয় না, মূলধন থেকে টাকা দেওয়ার প্রয়োজন হয় না। এই ওপেন অ্যাকাউন্ট পেমেন্ট মেথডটা, এইটা অ্যাডপ্ট করার পিছনে বেশ কিছু রিজন আমরা দেখতে পাই। যেমন যে কোম্পানিগুলো বা যে প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সম্পর্ক অনেক দীর্ঘদিনের, দুইজন দুইজনকেই পুরোপুরি বিশ্বাস করেন, এরকম লং এস্টাবলিশড ট্রেডিং রিলেশনশিপ থাকে যে সমস্ত পার্টির মধ্যে, তারা এই ট্রেড করতে পারেন। এটা এটার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে ওপেন অ্যাকাউন্টে ট্রেড করতে আসলে ব্যাংকের ইনভলভমেন্ট খুবই কম, তাই এর অ্যাডমিনিস্ট্রেশনটা খুবই সহজ। আর এই পদ্ধতিটা আমরা একটু আগেই আলোচনায় বুঝতে পেরেছি যে এটা বায়ারের জন্য সবচেয়ে বেশি বেনিফিট বয়ে আনে, যেহেতু তিনি পণ্য দেখার পরে পেমেন্ট করতে পারেন, এবং
বায়ার এবং সাপ্লায়ারের মধ্যকার যেহেতু শুধুমাত্র কথাবার্তা বা ট্রানজেকশনটা, এইখানে থার্ড পার্টির কোনো বা থার্ড পার্টির ফাইন্যান্সেরও কোনো প্রসঙ্গ থাকে না। সো এইখানে যেহেতু থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট প্র্যাকটিক্যালি নাই, যদি ছোট কোনো ইসে থাকে, যেমন শুধুমাত্র পেমেন্ট করার সময় আমরা যেমন চেক এক জায়গায় থেকে একটা পে অর্ডার নিয়ে অন্য জায়গায় দিয়ে দিই, এই রকমের জাস্ট শুধুমাত্র পেমেন্ট ট্রান্সফার করার জন্য ব্যাংকের ইনভলভমেন্ট প্রয়োজন হয়। আদারওয়াইজ ব্যাংকের বা থার্ড পার্টির কোনো ইনভলভমেন্ট বা ইন্টারফারেন্স এখানে নাই। সো যেহেতু থার্ড পার্টির কোনো ইন্টারফারেন্স নাই, তাহলে এটা সবচাইতে কম ব্যয়বহুল পদ্ধতি বলতে পারি। এটা ইম্পোর্টারের জন্য সবচাইতে সুবিধাজনক অবস্থা তৈরি করে। এবং এইখানে ব্যাংকগুলোর যেহেতু ইন্টারফারেন্স নাই, ব্যাংকগুলো শুধুমাত্র ক্ষেত্র বিশেষে ট্রান্সফারার হিসেবে কাজ করে। আর বায়ার সাপ্লায়ার এরা স্বাধীনভাবেই থাকে, এখানে থার্ড পার্টির কোনো ইন্টারফারেন্স নাই। এই পদ্ধতিটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আসলে ওয়েস্টার্ন ইউরোপ, ইউএসএ, মানে পশ্চিমা কান্ট্রিগুলোতে, যাদের মধ্যকার ট্রেড রিলেশনশিপটা আহ, আলাদা কোনো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়। আমরা ওপেন অ্যাকাউন্ট থেকে যেটা বুঝতে পারলাম, আমরা যেহেতু এখানে আজকের ভিডিওটা কস্ট ফোকাসিং, সো ওপেন অ্যাকাউন্ট থেকে বুঝলাম যে সবচাইতে কম ব্যয়বহুল পদ্ধতি ওইটা। দ্বিতীয় পদ্ধতি যেটা আমরা দেখছি আলোচনায়, এ সম্পর্কে কম বেশি ধারণা আশা করি আমাদের ভিডিও যারা দেখছেন তারা একটু অন্ততপক্ষে ধারণা কম বেশি রাখেন। তারপরেও যতটুকু না বললে হয় না, বা যারা একদম নিউ কামার আছেন ট্রেড সম্পর্কে একদমই কিছু জানেন না, তাদের জন্য একটু সহজ ভাষায় বলার চেষ্টা করছি। ডকুমেন্টারি কালেকশন, এই যে যে পদ্ধতিটা, আমরা ওপেন অ্যাকাউন্টের থেকে আর একটু রেগুলেটেড বলতে পারি, আর একটু এখানে থার্ড পার্টির ইন্টারফারেন্স যদিও খুব বেশি রেসপন্সিবল হইতে নাই, কিন্তু থার্ড পার্টির ইন্টারফারেন্স একটা বিষয় এখানে থাকে। এইখানে হচ্ছে যে মেকানিজমটা এমন যে সাপ্লায়ার পণ্য উঠাই দিবেন, শিপমেন্ট করে দিবেন, এরপরে ইনি ডকুমেন্টটা পাঠাবেন পেমেন্ট কালেকশন করার জন্য। পেমেন্ট কালেকশন করার জন্য ওইখানে কন্ট্রাক্ট অনুযায়ী যার কাছে কালেকশনের জন্য পাঠানো যায় তার কাছেই পাঠাবেন। এইখানে দুই রকমের কালেকশন মেথড আছে, একটা ক্যাশ বেসিসে, একটা অ্যাকসেপ্টেন্স বেসিসে। তো অত ডিপে আমরা যাব না আজকে, যেহেতু কনটেক্সটটা ভিন্ন। তো এইখানে দেখেন, আমরা ওপেন অ্যাকাউন্টে দেখলাম যে বায়ার হচ্ছে সবচেয়ে বেনিফিশিয়াল অবস্থায় থাকে, আর সাপ্লায়ারটা হলো এখানে সবচেয়ে রিস্কের মধ্যে থাকে। অর্থাৎ রিস্ক রিস্ক ব্যালেন্সিং এর ব্যাপারে কিন্তু এটা ব্যালেন্সড কোনো রিস্কের বিষয় না। দ্বিতীয় যে ডকুমেন্টারি কালেকশন আমরা দেখছি, এইখানে একটুখানি ফিচার অ্যাড হচ্ছে ওপেন অ্যাকাউন্ট থেকে। ফিচারটা হচ্ছে কি, যে এইখানে সাপ্লায়ার যিনি আছেন তিনি ডকুমেন্টটা পাঠাবেন নমিনেটেড কোনো ব্যাংকের কাছে, যে ব্যাংক মোস্টলি হচ্ছে ইম্পোর্টারের ব্যাংক। তো ইম্পোর্টারের ব্যাংক থেকে ইম্পোর্টার যখন ওই ডকুমেন্ট রিলিজ করতে যাবেন, যেহেতু কাস্টমস থেকে গুডস রিলিজের জন্য ওই ডকুমেন্টগুলো প্রয়োজন, তো এই ডকুমেন্টসগুলো যখন তার ব্যাংকে সে রিলিজ করার জন্য যাবেন, তখন ব্যাংক সাপ্লায়ারকে পেমেন্ট দিয়ে দেন ডকুমেন্ট হ্যান্ড ওভার করবে। আদারওয়াইজ যদি ডেফার্ড বিল হয়ে থাকে বা ডকুমেন্ট এগেনস্ট অ্যাকসেপ্টেন্স হয়ে থাকে, তাহলে ব্যাংক আগে অ্যাকসেপ্টেন্স ইস্যু করবেন, সেটা অ্যাপ্লিক্যান্টের অ্যাকসেপ্টেন্স ব্যাংক ইস্যু করবে, দেন হচ্ছে ডকুমেন্ট হ্যান্ড ওভার করবেন। তো এই ক্ষেত্রে ওপেন অ্যাকাউন্টের মতো অতটা রিস্কি অবস্থায় যদিও সাপ্লায়ার নাই, তবে সবচেয়ে বড় রিস্কি অবস্থায় পড়ে বসতে পারেন যদি শিপমেন্ট করার পরে পণ্য তো ইম্পোর্টারের কান্ট্রিতে চলে গেছে, ডকুমেন্ট ব্যাংক টু ব্যাংক পাঠানো হয়েছে, কিন্তু অ্যাপ্লিক্যান্ট তার ব্যাংক থেকে ডকুমেন্ট রিসিভ করছেন না, তাহলে কিন্তু সাপ্লায়ার চরম রিস্কের মধ্যে আছেন। তো এইটা, এই পদ্ধতিটাও অ্যাডপ্ট করার পিছনে বেশ কিছু রিজন আছে। রিজনগুলো কি?
ব্যাংক ম্যানেজ ডকুমেন্ট হ্যান্ডলিং প্রসিডিউর উইদাউট গিভিং এনি পেমেন্ট আন্ডারটেকিং। ব্যাংকের ইন্টারফারেন্স আছে। বেনিফিশিয়ারি ওপেন অ্যাকাউন্টের চাইতে একটু বেশি বেনিফিট এখানে পাবেন, রিস্ক কভারেজ পাবেন, যেহেতু ডকুমেন্টটা নিতে গেলে পেমেন্ট করে নিতে হবে। আর সেলারের পক্ষ থেকে, সেলার এই যে বললাম যে তিনি একটু সিকিউরিটি পাচ্ছেন কম্পেয়ারিং টু ওপেন অ্যাকাউন্ট মেথড। এবং ওপেন অ্যাকাউন্ট মেথডের চাইতে যদিও একটু বেশি ব্যয়বহুল, যেহেতু এখানে ব্যাংকের ইন্টারফারেন্স আছে, ব্যাংক ডকুমেন্ট হ্যান্ডেল করবে, একটু ব্যয়বহুল। তবু অত ব্যয়বহুল না যতটা আমরা অন্যান্য পেমেন্ট মেথডে দেখব। এইখানে আরো একটা বেশি সিকিউরিটি ফিচার অ্যাড করা যায়, নেগোশিয়েবল বিএল ইস্যু করে, যেটা ব্যাংকের নামে ইস্যু করলে ওটা টাইটেল অফ গুডসও ট্রান্সফার হয়, সেক্ষেত্রে এটাকে নেগোশিয়েট করা যায়। আর একটা বিষয় এখানে অ্যাভেলাইজেশনের একটা কথা থাকে, আমরা লিখতে পারতাম, কিন্তু এটার কনসেপ্টটা আর একটু ডিপার, যার কারণে আমরা এখানে ওই বিষয়গুলো তুলতে চাই না। তো যাই হোক, ওপেন অ্যাকাউন্ট আর ডকুমেন্টারি কালেকশনের মধ্যে আমরা যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ওপেন অ্যাকাউন্ট সবচাইতে কম ব্যয়ের, ডকুমেন্টারি কালেকশন ওপেন অ্যাকাউন্টের থেকে একটুখানি বেশি ব্যয়বহুল। ওপেন অ্যাকাউন্টে ব্যাংকের কোনো বা থার্ড পার্টি কোনো ইন্টারফারেন্স নাই, কিন্তু ডকুমেন্টারি কালেকশনে ব্যাংক শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের মতো একটা ভূমিকা পালন করতে পারে ডকুমেন্ট হ্যান্ডেলিং এর জন্য। এই পদ্ধতিটা ওপেন অ্যাকাউন্টের চাইতে বেনিফিশিয়ারির জন্য বা সাপ্লায়ারের জন্য একটুখানি কম রিস্কি। আমরা 3 নাম্বার যে ডকুমেন্টারি ক্রেডিট যে পেমেন্ট মেথডটা, সেই মেথডটাকে আলোচনায় যাওয়ার আগে আমরা 4 নাম্বার মেথডটাকে বোঝার চেষ্টা করব, যেহেতু আমাদের ডকুমেন্টারি ক্রেডিটটা হচ্ছে মূল আলোচনার বিষয় এবং সেটা কস্ট এর অ্যাঙ্গেল থেকে দেখবো আমরা। সো বাকি পেমেন্ট মেথডটাকে আগে বুঝে নিই। পেমেন্ট ইন অ্যাডভান্স। পেমেন্ট ইন অ্যাডভান্স এইখানে বিষয় হচ্ছে যে ইম্পোর্টার যিনি আছেন তিনি এক্সপোর্টারকে আগে ভাগে যে পণ্যটার কেনাবেচা হচ্ছে বা ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে সেটার পেমেন্ট আগে ভাগে করে দিবেন। এখানে ইম্পোর্টার মে মেক পেমেন্ট টু দ্য এক্সপোর্টার ইন অ্যাডভান্স বিফোর দ্য গুডস আর শিপড। এইখানে সবচেয়ে অ্যাডভান্টেজাস পজিশনে কে থাকেন? যেহেতু সেলার গুডস সাপ্লাই করার আগে, শিপমেন্ট করার আগে পেমেন্ট পেয়ে যাচ্ছেন, তাহলে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজাস পজিশনে থাকেন সাপ্লায়ার। তো যদি সাপ্লায়ার অ্যাডভান্টেজাস পজিশনে থাকে, অবভিয়াসলি ইম্পোর্টার খুব খারাপ অবস্থায় আছে এখন। এটা অ্যাডপ্ট করার পিছনে রিজন গুলো কি? সাপ্লায়ার আসলে ইম্পোর্টারকে বিশ্বাস করেন না মোটেই, তিনি গুডস সরবরাহ করবেন না। অন্যদিকে বায়ার কেন অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন? তিনি হয়তো বা চান যে সাপ্লায়ারের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং দীর্ঘদিন ব্যবসা করবো আমরা। সাপ্লায়ারের পণ্য প্রডিউস করার জন্য প্রি শিপমেন্ট ফাইন্যান্স প্রয়োজন হতে পারে, সেই উদ্দেশ্য থেকেও অ্যাডভান্স পেমেন্ট তিনি দাবি করতে পারেন। আর সর্বোপরি ব্যাপার হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করতে গেলে অবশ্যই অবশ্যই ইম্পোর্টারের বা বায়ার যিনি আছেন তার সাপ্লায়ারের ক্রেডিটেবিলিটি নিয়ে তার কনফিডেন্স থাকতে হবে, তার কান্ট্রি রিস্কটাকে সে হজম করতে পারে এমন পজিশন থাকতে হবে, তবেই কেবল আসলে করেন অ্যাডভান্স পেমেন্ট মেথডে ইম্পোর্টার যান। আমরা এই আলোচনা থেকে রিস্কের যে ফ্যাক্টর গুলো দেখলাম, রিস্কের যে পজিশন গুলো দেখলাম, বা কে বেশি বেনিফিটেড অবস্থায় আছে, সেটা আমরা ডান পাশের আহ, এই ব্যালেন্সিং স্কেলটাকে দেখলে বুঝতে পারি। ওপেন অ্যাকাউন্টের ক্ষেত্রে বায়ার থাকে সবচেয়ে ভালো পজিশনে, বায়ারের পাল্লাটা ভারী, আর সাপ্লায়ার তখন আসলে একটু রিস্কি পজিশনে থাকে। ডকুমেন্টারি কালেকশনে
সেম এজ ওপেন অ্যাকাউন্ট, যদিও কিছুটা সাপ্লায়ারের দিকে আহ, সুবিধার পাল্লা কিছুটা জমবে, তারপরও তুলনামূলক অতটা বেশি না। ডকুমেন্টারি ক্রেডিটটাকে আমরা একটু পরে বুঝবো। পেমেন্ট ইন অ্যাডভান্সের ক্ষেত্রে আমরা ওপেন অ্যাকাউন্ট ডকুমেন্টারি কালেকশনে যা দেখলাম তার ঠিক বিপরীত দেখতেছি এইখানে হচ্ছে। বায়ার সবচেয়ে বেশি রিস্কি পজিশনে থাকেন, যেহেতু উনি আগেই শিপমেন্টের পূর্বেই পেমেন্ট করে ফেলেছেন, আর সাপ্লায়ার সব থেকে বেনিফিটেড অবস্থায় থাকেন, যেহেতু তিনি শিপমেন্ট করার আগে, তার পণ্য হ্যান্ড ওভার করার আগে তিনি টাকা পেয়ে গেছেন। তাহলে আমরা ডকুমেন্টারি ক্রেডিটের আলোচনা যেহেতু পরে করতে চাচ্ছি, এইখান থেকে প্রশ্ন নিয়ে যাই আমরা, যে তাহলে ডকুমেন্টারি ক্রেডিট এইখানে রিস্কের অবস্থাটা কতটা ব্যালেন্সড হইতে আসে, বা কে বেশি সুবিধাজনক অবস্থায় বা কে বেশি খারাপ অবস্থায় আছে। আমরা এতক্ষণ যে রিস্কের ইমব্যালেন্স দেখলাম, আমরা এতক্ষণ যে বায়ার সাপ্লায়ারের মধ্যকার ট্রাস্টের গ্যাপ দেখলাম, এই গ্যাপটা কিভাবে রিমুভ করা যায়, বা লেটার অফ ক্রেডিট কি এটা আসলে রিমুভ করতে পারে আদৌ? এ লেটার অফ ক্রেডিট ব্রিজেস দ্যাট ট্রাস্ট গ্যাপ, একদম কনক্রিট কথা। এই যে যে ট্রাস্ট গ্যাপ আমরা বাকি তিনটা মেথডে দেখলাম, এই তিনটা মেথডের এই ট্রাস্ট গ্যাপটাকে রিমুভ করে দেয় লেটার অফ ক্রেডিট বা ডকুমেন্টারি ক্রেডিট। যেহেতু লেটার অফ ক্রেডিট হচ্ছে একটা থার্ড পার্টির, বায়ার আর সাপ্লায়ারের মাঝখানে একটা থার্ড পার্টির আন্ডারটেকিং টু পে, যে সাপ্লায়ার যদি যথাযথ ডকুমেন্ট পেমেন্ট করে, প্রেজেন্ট করে, তাহলে বায়ার যিনি আছেন তিনি পেমেন্ট করবেন। ব্যাপারটা আসলে বায়ার যিনি আছেন তিনি পেমেন্ট করবেন এই কথাটা ঠিক না। কথাটা হচ্ছে যে যদি সাপ্লায়ার সঠিক ডকুমেন্ট দেন, তাহলে এই থার্ড পার্টি তিনি আন্ডারটেকিং দিচ্ছেন যে আমি তোমাকে পেমেন্ট করব। আমি যে পেমেন্ট করব এটা কারো পক্ষ হয়ে আসলে বলেন। তো যদিও পক্ষ হয়ে বলেন, কিন্তু আমরা জানি ইউসিবি 600 অনুযায়ী এইখানে আসলে অ্যাপ্লিক্যান্ট যে আন্ডারটেকিংটা দিবে এটা কোনো কথাই না। ইস্যুইং ব্যাংক একটা এলসি ইস্যু করেন অ্যাপ্লিক্যান্টের রিকোয়েস্টে। কিসের 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 আন্ডারটেকিং দেন? আন্ডারটেকিংটা দেন যে সাপ্লায়ার বা এক্সপোর্টার যিনি আছেন তিনি ডকুমেন্ট প্রেজেন্ট করে, সঠিক ডকুমেন্ট যদি প্রেজেন্ট করেন, দ্যাট মিনস কমপ্লেন ডকুমেন্ট যদি প্রেজেন্ট করেন, তাহলে ইস্যুইং ব্যাংক পেমেন্ট করবে। তো এই আন্ডারটেকিং এর মাধ্যমে আসলে আহ, যে ট্রাস্টের যে গ্যাপটা আছে বা মিসট্রাস্টের যে জায়গাটা আছে, এই জায়গাটা দূর হয়ে যায়, বা এই বায়ার সাপ্লায়ারের মধ্যকার যে ট্রাস্ট গ্যাপ, এইটা শিফট হয়ে চলে যায় ইস্যুইং ব্যাংকের উপরে বা যিনি আন্ডারটেকিং দিচ্ছেন তার উপরে। এইবার আমরা ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে আলোচনায় পুরোপুরি ঢুকে যেতে পারি। A documentary credit, commonly known as a letter of credit or LC, a retail undertaking, is a retail undertaking. এটা একটা written undertaking by an issuing bank given on behalf of the buyer. যখনই এলসি চলে আসবে শব্দটা, তখন বায়ার হয়ে যায় ইম্পোর্টার। টু পে দ্য সেলার, আন্ডারটেকিং দিচ্ছেন ইস্যুইং ব্যাংক, তিনি কিসের আন্ডারটেকিং দিচ্ছেন? টু পে দ্য সেলার, সেলারকে পে করার জন্য আন্ডারটেকিং দিচ্ছেন এ স্পেসিফাইড অ্যামাউন্ট আপন প্রেজেন্টেশন অফ কমপ্লায়েন্ট ডকুমেন্টস উইদিন এ স্পেসিফাইড টাইম। এইখানে কমপ্লায়েন্ট ডকুমেন্ট প্রেজেন্ট হইতে হবে, স্পেসিফাইড অ্যামাউন্ট, দ্যাট মিনস আমরা যতটুকু আন্ডারটেকিং দিয়েছি ইস্যুইং ব্যাংক হিসেবে সেই অ্যামাউন্ট, এবং এইটা একটা স্পেসিফিক টাইমের মধ্যে। আমরা জানি যে এখানে টাইমের কিছু লিমিটেশনস আছে। আমার ক্লেম গুলো আসতে হবে টাইমলি, আমার কাছে ডকুমেন্ট পৌঁছাইতে হবে টাইমলি, এবং আমি সেইখানে ডকুমেন্ট হাতে পাওয়ার পরে টাইমলি পেমেন্টের দিকে যেতে হবে ইস্যুইং ব্যাংক হিসেবে। এইটাকে অর্থাৎ ডকুমেন্টারি ক্রেডিটকে অ্যাডপ্ট করার পিছনে বেশ কিছু রিজন থাকে, যেখানে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি যে কি কি রিজন থাকতে পারে। থার্ড পার্টি আন্ডারটেকিং থাকে,
এখানে অনেক রকমের রিস্কের কভারেজ পাওয়া যায়। তারপরে যে কোনো রকমের ইন্টারন্যাশনাল ট্রানজিশনের ক্ষেত্রে ডকুমেন্টারি ক্রেডিট ইউজ করার সুযোগ আছে। এইখানে ফাইন্যান্স করা থার্ড পার্টির জন্য বা ব্যাংকগুলোর জন্য আরো বেশি নিরাপদ অন্যান্য পেমেন্ট ট্রেড পেমেন্ট মেথডগুলোর চাইতে। এখন আমাদের যেহেতু মূল ফোকাসের বিষয় ছিল যে অন্য তিনটা পেমেন্ট মেথড থেকে লেটার অফ ক্রেডিট কিভাবে আলাদা, কিভাবে এটা বায়ার সাপ্লায়ারের মধ্যে ট্রাস্ট গ্যাপটাকে মিনিমাইজ করে, এবং এইটা যে এই যে বায়ার এবং সাপ্লায়ারের মধ্যকার যে ট্রাস্টের গ্যাপ, এই ট্রাস্টের গ্যাপ দূর করার জন্য, এই নন ট্রাস্টের জায়গাটা দূর করার জন্য একটা ব্যয়ের পথ তৈরি করে দেয়। তো হাউ লেটার্স অফ ক্রেডিট রিপ্লেস ট্রাস্ট উইথ ব্যাংক অ্যাসিউরেন্স, কিভাবে লেটার অফ ক্রেডিট ব্যাংক অ্যাসিউরেন্স দেওয়ার মাধ্যমে যে ট্রাস্ট বা মিসট্রাস্টের জায়গা ছিল সেটাকে ফিল আপ করে। কেন এটাকে বলা হয় কস্ট অফ নন ট্রাস্ট? ওয়াই? আমরা যে বাকি তিনটা মেথড আলোচনা করেছি, প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে আমরা কিছু কস্টিং এর কথা বলে এসেছি। যেমন ওপেন অ্যাকাউন্টে যে থার্ড পার্টি কোনো ইন্টারফারেন্স নাই, থার্ড পার্টি ইন্টারফারেন্স শুধুমাত্র ফান্ড ট্রান্সফারার হিসেবে থাকতে পারে, ব্যাংকের নাম। তো সেই ক্ষেত্রে ফান্ড ট্রান্সফার করতে একদম নমিনাল বা অনেক ক্ষেত্রে স্পেশাল অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে ফান্ড ট্রান্সফারের পুরোপুরি চার্জ নাই। এরপরে দেখেছিলাম ডকুমেন্টারি কালেকশন, সেখানে আমরা দেখেছি থার্ড পার্টি একটা ইনভলভমেন্ট আছে, যেখানে ব্যাংকের থেকে ডকুমেন্ট কালেক্ট করতে হয় অ্যাপ্লিক্যান্টকে, এবং ওই অ্যাপ্লিক্যান্ট বা ইম্পোর্টার যিনি আছেন তিনি ওইটা কালেক্ট করতে যেয়ে এই ডকুমেন্টের ভ্যালু সমপরিমাণ পরিশোধ করে দেন ডকুমেন্ট কালেক্ট করতে হয় তাকে। এটা গেল ডকুমেন্টারি কালেকশন। এরপরে ছিল অ্যাডভান্স পেমেন্ট। অ্যাডভান্স পেমেন্ট মেথডের ক্ষেত্রে আমরা জানি যে এখানেও একটা ব্যাংকের মাধ্যমে পাঠাইতে হচ্ছে, সেই ব্যাংকের একটা চার্জের বিষয় থাকে। দ্বিতীয় কথা, সবচেয়ে বেশি কস্টলি হতে পারে যদি পেমেন্ট পাওয়ার পরে সাপ্লায়ার পণ্য সরবরাহ না করে। তাহলে বাকি তিনটা মেথডের ক্ষেত্রে কস্টের ভিন্ন ভিন্ন মাত্রা আমরা দেখতে পেলাম, এবং সেই মাত্রাটা খুবই নগণ্য পর্যায়ে আছে। কিন্তু যখনই আমরা ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে কথা বলছি, সেইখানে ব্যয়ের বেশ কিছু আসপেক্ট আছে যে ব্যয়গুলো অন্যান্য পদ্ধতিতে ছিলই না। কেন এলসি কে কস্ট অফ নন ট্রাস্ট বলা হয়? এর কারণ হচ্ছে এখানে বেশ কিছু এডিশনাল কস্ট আছে। যেমন এলসি ইস্যুইং কমিশন, অ্যাপ্লিক্যান্ট যাকে রিকোয়েস্ট করেছেন এলসি ইস্যু করতে, উনি ফ্রি এই কাজটা করেন না। উনি এটার এগেনস্টে একটা কমিশন নেন, সেটা শিডিউল অফ চার্জ অনুযায়ী কমিশন নেন। দ্বিতীয় কস্টের বিষয় হচ্ছে এলসি অ্যাডভাইজিং চার্জ। ইস্যুইং ব্যাংক এলসি ইস্যু করে অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের অনুরোধে ইস্যু করে বেনিফিশিয়ারি কান্ট্রিতে পাঠাইলেন। ওই কান্ট্রির কোনো ব্যাংকের থ্রুতে আসলে বেনিফিশিয়ারির কাছে ওই এলসিটা যাবে। তো ওই যে ব্যাংকের থ্রুতে যাবে ওই ব্যাংক তো ফ্রি সার্ভিস দিবেন না। তো ওনার জন্য যে চার্জ পে করতে হয় সেটা হচ্ছে এলসি অ্যাডভাইজিং চার্জ। যদি এখানে ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং বেনিফিশিয়ারির কাছে গ্রহণযোগ্যতা না থাকে, তিনি আরো এডিশনাল আন্ডারটেকিং আশা করতে পারেন। সেইটাকে আমরা কনফার্মেশন নামে চিনি। তাহলে কনফার্মেশন যদি নিতে হয় কোনো ব্যাংক থেকে বা অন্য কোনো পার্টি থেকে, তা তার তার জন্য পেমেন্টের ব্যবস্থা রাখতে হয় বা খরচ আছে। ডকুমেন্ট হ্যান্ডেলিং এর জন্য যারা যারা হ্যান্ডেল করবেন তাদের চার্জ থাকতে পারে। ডকুমেন্ট প্রিপারেশনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হয়, যেহেতু এখানে নন কমপ্লাইং হওয়ার ভয় আছে। তো ডকুমেন্টেশন এর জন্য অনেক সময় এক্সপার্ট নিয়োগ করা থাকে। তো এটার জন্য আসলে খরচের বিষয়ে বিবেচনায় রাখতেই হচ্ছে। আর সর্বোপরি কথা হচ্ছে নেগোসিয়েশন কমিশন।
আমরা জানি যে এখানে বড় কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে এনি অ্যামাউন্ট, একটা কান্ট্রি, দুইটা কান্ট্রি বা দুইটা ভিন্ন দেশের মধ্যে এই ট্রানজেকশন গুলো করতে গেলে যখন আহ, কোনো নেগোসিয়েশনের প্রয়োজন হয়, তবে সেই ক্ষেত্রে যারা নেগোসিয়েটটা করেন তাদের জন্য এডিশনাল খরচ পে করা লাগতে পারে। তাহলে এই যে সমস্ত ব্যয়, এই ব্যয়গুলো কিন্তু বাকি তিনটা ট্রেড পেমেন্ট মেথডে আমরা কোনোটার সাথেই দেখি নাই। তাহলে এই খরচগুলো অন্য পেমেন্ট মেথড গুলো থেকে এলসি পেমেন্ট মেথডটাকে আলাদা করতে পারে। আমাদের আলোচনার বিষয় ছিল এলসি, দা কস্ট অফ নন ট্রাস্ট। আমরা প্রত্যেকটা মেথডে আমরা দেখেছি যে নন ট্রাস্টের জায়গা বা রিস্কের জায়গাগুলো কি ছিল। সেই রিস্কের জায়গাগুলো বুঝতে বুঝতে আমরা এলসির রিস্কের জায়গাটাকেও আহ, আলোচনায় নিয়ে এসেছি। আলোচনা আসলে ওইটাই আমাদের মূল আলোচনার বিষয় ছিল, এটা আমরা শুরুতেই এই কথা বলেই শুরু করেছি এবং আমরা সেটা পুরো ভিডিও জুড়ে সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তো এলসি আমাদের যে সাবজেক্ট ম্যাটার, এলসি দ্য কস্ট অফ নন ট্রাস্ট, সর্বশেষ আমরা সেটাই বুঝতে পারলাম যে এটা আসলে যদি অন্য যে কোনো মেথডকে অ্যাকসেপ্ট করা হতো, অর্থাৎ সেইখানে বায়ার সাপ্লায়ারের মধ্যে ট্রাস্টের জায়গাটা থাকতো, তাহলে এলসিতে টার্ন করতে হতো না। যেহেতু এলসিতে না, এলসি পেমেন্ট মেথড চুজ না করতে হলে তাহলে এই যে যে ব্যয়গুলো আছে এই ব্যয়গুলো কিন্তু হতো না। এই ব্যয়গুলো বলতে আমরা লাস্ট যে স্লাইডে দেখলাম অনেকগুলো, অনেক রকমের খরচ আছে, অনেক রকমের ব্যয় আছে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, এলসি, দ্য কস্ট অফ নন ট্রাস্ট। আপনারা আমাদের সাথে আরো যে সমস্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন সেগুলো হচ্ছে, দেখেন যে যেমন দুটো পার্ট নিয়ে আমরা কাজ করি। সিডিসিএস এর আহ, প্রস্তুতির সাহায্যকারী হিসেবে আছি বেশ কিছুদিন। প্রমোশনের জন্য রিটেন এবং ভাইবা বোর্ডের আমাদের কোর্স স্টার্ট হতে যাচ্ছে খুব শর্টলি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সাথে জয়েন করতে পারেন এবং সেই সাথে কমেন্টে বলে যেতে পারেন যে নেক্সট ভিডিও কিসের উপরে আশা করছেন। তাহলে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে থাকার জন্য।